স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার কথা বিবেচনা করলে লোডশেডিং হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বাস্তবতা হলো গ্রীষ্মকাল এলেই লোডশেডিং চিরচেনা চিত্র। সরল অঙ্কে যোগানো চাহিদার পার্থক্য এই লোডশেডিংয়ের একমাত্র কারণ নয়। সামগ্রিক জ্বালানি ব্যবস্থার নানা ত্রুটি ও অসঙ্গতি যোগফল হলো এই লোডশেডিং। এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন জ্বালানি ও বিদ্যুৎ বিশ্লেষক শফিকুল আলম। এছাড়া তার আরও একটি পরিচয় হলো যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিসের বাংলাদেশ চ্যাপ্টারের লিড এনার্জি অ্যানালিস্ট তিনি। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গ্রীষ্মকাল চলছে, আমাদের অত্যন্ত এখন অস্বস্তির বিষয় হচ্ছে তীব্র তাপপ্রবাহ চলছে সারা দেশে, এবং এর সাথে বিশেষ করে প্রান্তিক এলাকায় গ্রামে লোডশেডিং বাড়ছে। এই যে বিদ্যুতের যোগানো চাহিদার পার্থক্য, আমাদের তো সক্ষমতা আছে অনেক বেশি, এই যে যোগানো পার্থক্যের আসলে কারণ কি? আমাদের এটা সবার মনেই প্রশ্ন যে আমাদের এত সক্ষমতা থাকার পরও কেন লোডশেডিং হয়? ধন্যবাদ। আসলে আপনি যেটা সঠিকভাবে বলেছেন যে আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই তাহলে আমাদের মার্চ মাস পর্যন্ত যে সক্ষমতা, উৎপাদন সক্ষমতা বা ইনস্টল ক্যাপাসিটি, সেটা হচ্ছে 27,054 মেগাওয়াট। আর অন্যদিকে আমরা সর্বোচ্চ যে চাহিদাটা এখন পর্যন্ত সর্বোচ্চ যে উৎপাদন আমরা করতে পেরেছি সেটা হলো 16,233 মেগাওয়াট, যেটা 3-4 দিন আগের ঘটনা। অন্যদিকে আমাদের সর্বোচ্চ চাহিদা এবছর পৌঁছেছিল 16,774 মেগাওয়াট, যেটা 24শে এপ্রিল। এবং গত বছরগুলোর তুলনায় আসলে কিন্তু আমরা যদি তাকাই, পরিসংখ্যানগতভাবে ঠিকই আছে, আমাদের এটা 17,000-17,500 মেগাওয়াটের মতো চাহিদা এপ্রিল মে মাসে হওয়ার কথা। কারণ তাপ যেমন রয়েছে, তাপদাহ যেমন রয়েছে, সেই সাথে রয়েছে আমাদের কৃষিতে সেচের প্রয়োজনীয়তা। সো সব কিছু বিবেচনায় নিলে এটা আগে থেকেই অনুমেয় ছিল যে চাহিদা বাড়বে। এবং গত 2-3 মাস ধরে সরকারের যে বিভিন্ন পরিকল্পনা আমরা দেখেছি, সেখানেও আমরা দেখেছি যে তারা বলেছে যে 17,800 মেগাওয়াট পর্যন্ত চাহিদা উঠতে পারে। তো সেটা চাহিদার দিক। অন্যদিকে আরেকটি হচ্ছে আমাদের ইনস্টল ক্যাপাসিটি, কিন্তু ভিতরে রয়েছে আমাদের সক্ষমতা, আমাদের কতটুকু জ্বালানি সরবরাহের সক্ষমতা রয়েছে, সেটাই মূল কারণ। কারণ আমাদের আর্থিক কিছু চ্যালেঞ্জ রয়েছে, ফিসক্যাল বার্ডেন রয়েছে এবং ফরেন কারেন্সি রিজার্ভে সংকট রয়েছে, যেটা আমাদেরকে পর্যাপ্ত জ্বালানি আমদানিতে বাধা দিচ্ছে, এবং যেটা গত 2-3 বছর যাবত হচ্ছে। এখানে একটি ব্যাপার লক্ষণীয়, সেটা হলো যে ইউক্রেন রাশিয়া ক্রাইসিস কিংবা তার আগে কোভিড, এই দুটো প্যারামিটার আমাদেরকে কিন্তু এই সমস্যাটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেট করেছে। আমাদের অতীতের যে ব্যাকলগ ছিল, আমরা ইনস্টল ক্যাপাসিটি বাড়িয়েছি কিন্তু আমদানি নির্ভরতা কমাতে পারিনি। হ্যাঁ, এটা সত্য, আমরা একেবারে আমদানি নির্ভরতা কমাতে পারবো না, শূন্যের কোঠায় কখনোই নিতে পারবো না, সেটা সম্ভব না। কিন্তু আমাদের এই যে মাত্রাতিরিক্ত আমদানি নির্ভরতা, সেটা যদি আমরা লাগাম টানতে না পারি, তাহলে আমাদের আন্তর্জাতিক বাজারে যে জ্বালানির মূল্যের যে অস্থিরতা বাড়ছে কমছে, এবং আমাদের ফরেন কারেন্সি যে ডেপ্রিসিয়েট করেছে গত 1 থেকে 1.5 বছরে প্রায় 28 থেকে 30%, এগুলো কিন্তু আমাদের জ্বালানি খরচকে অনেক বাড়িয়ে দিয়েছে। যেটা আমাদের যে অ্যাজাম্পশন ছিল যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে আমরা পর্যাপ্ত জ্বালানি কিনতে পারবো, সেই অ্যাজাম্পশনটাকে কিন্তু কন্ট্রাডিক্ট করেছে। কাজেই চাহিদা উৎপাদন সক্ষমতা থাকলেও আমরা পর্যাপ্ত জ্বালানি দিতে পারছি না, সে কারণে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। এবং এই সমস্যাটা এপ্রিলে আসছে, কিন্তু এটা কিন্তু মে, জুন, জুলাই এই সময় কিন্তু আরও তীব্রতর হতে পারে। আমাদের সহকর্মী এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা প্রতিবেদনটি দেখে আসি। চাহিদা কিংবা উৎপাদন, জ্বালানি ব্যবস্থাপনার এসব কঠিন সমীকরণ জানা নেই ফরিদপুরের কৃষক শেখ ইউনুসের। তিনি শুধু এটাই জানেন, এ মৌসুমে কিছুটা হলেও বিপদে পড়তে হচ্ছে তাকে, কারণ সবুজ ধানগুলো পরিপক্ক হতে এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটিই নেই। তাপপ্রবাহের এই কাঠফাটা রোদে তার মতো শঙ্কায় ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ এই জেলার অনেক কৃষক। কারেন্টের অভাবে সব জমিগুলো আমি ছেড়েছি, মার খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে অল্প জমি করতেছি। আর যদি পানি সবসময়, কারেন্ট সবসময় সাপ্লাই থাকতো, তাহলে আমি ধান অতিরিক্ত করতে পারতাম এবং পানীয় সরবরাহ করতে পারতাম। পোকামাকড় দেখা যাচ্ছে, এবং আপনার সার দিলে সারে ধরতেছে না যদি পানি না থাকে। তেলে অনেক খরচ হয়, এর জন্য মোটর কারেন্ট আমরা আনি কারেন্টে। এবং এই কারেন্টেও যদি এরকম করে তাহলে তো আর এই ফসল উৎপাদন করা সম্ভব না। 12 ঘন্টা দিনের ভিতরে কমসে কম 3 বার কারেন্ট চলে যায়। আসে মনে করেন যে 2 ঘন্টা 1.5 ঘন্টা থাকলো, আবার অফ কারেন্ট অফ।
বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে যেমন সেচ কার্য করা হয়, তেমনি এই শ্যালো মেশিনের ব্যবহারও বাড়ছে। মূলত দিনের একটা বড় সময় এই বিদ্যুৎ না থাকার ফলে শ্যালো মেশিনগুলো কৃষকরা ব্যবহার করছেন। এতে প্রতিটি ঘন্টায় অতিরিক্ত খরচ হচ্ছে কৃষকের, এবং সেই খরচ গিয়ে পড়ছে ফসলের ওপর। তাপপ্রবাহের এই কষ্টের সময়ে গ্রামের বাসিন্দারা যে খুব বেশি ভালো আছেন তা নয়। লোডশেডিংয়ের এ সময়ে দিনরাতের অঙ্ক মিললেও বিদ্যুতের আসা যাওয়ার হিসেব পান না গ্রাহকরা। অসহনীয় গরমে তাদের আক্ষেপও অনেক। গরমের সমস্যা, লেখাপড়ার সমস্যা, চলাচলের কারণে অনেক কিছু সমস্যা হয়। কারেন্ট না থাকলে যে অনেক গরম লাগে, রাত্রে ওই যে বাতি থাকে না, তারপরে অনেক সমস্যাই হয় না থাকলে। আসলে চাহিদা অনুযায়ী আমরা আমার বিদ্যুৎ পাচ্ছি না, এটা হলো প্রকৃতপক্ষের কথা। কিন্তু আমাদের সরকারের কাছে বা সবার কাছে আবেদন বিদ্যুতের সেক্ষেত্রে যে আমাদের কারেন্টের যে ক্যাপাসিটিটা একটু বাড়ানোর। মূলত এপ্রিল মাস এলেই দেশে খরতাপের সঙ্গে বাড়ে বিদ্যুতের চাহিদা। রাজধানীতে কিছুটা ভোগান্তি কম হলেও গ্রামে বাড়ে লোডশেডিং। গত বছরও এ সময়টায় কয়েক হাজার মেগাওয়াট ঘাটতির ফলে লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। এ বছরে এখনও তেমনটা দেখা না গেলেও ক্রমশ বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত এক সপ্তাহের মধ্যে মঙ্গলবার থেকে চাহিদার বিপরীতে লোডশেডিং ছাড়িয়েছে 1000 মেগাওয়াট। সর্বোচ্চ লোডশেডিং ছিল বুধবার দিবাগত রাত 1টায় প্রায় 1500 মেগাওয়াট। এ সময় চাহিদা ছিল 15850 মেগাওয়াট। এছাড়া একই দিনে রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত সবচেয়ে বেশি লোডশেডিং ছিল, যার পরিমাণ গড়ে 1100 থেকে 1500 মেগাওয়াট। সপ্তাহের এ কয়দিনে গড়ে 800 থেকে 1500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দেখে দেশ। যদিও এই মৌসুমে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে বিদ্যুৎ বিভাগ। ডলার আর জ্বালানির সংকটের কথা স্বীকার করে জানায়, সামাল দিতে গ্রামে লোডশেডিং বেড়েছে। সঙ্গে শপিং মলগুলো 8টার মধ্যে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা। এই ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই জ্বালানি কেনা বা জ্বালানির যে প্রাপ্যতাটা, অ্যাভেলেবিলিটি, সেটা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। আপনি জানেন ডলারের সংকট, ছুটির দিনগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে পিক ডিমান্ডটা কমে গেলে আমি আমার জেনারেশন করাটা আমার জন্য সহজ হবে। রাত্রে 8টার পরে দোকানপাটগুলো বন্ধ রাখলে। খাত বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি আমদানি নির্ভরতা উৎপাদন ব্যবস্থাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিক চাপ দেখা দিলে বিদ্যুৎ উৎপাদনেও সংকট তৈরি হয়। তাই জ্বালানি অনুসন্ধান করে উত্তোলনের দিকে আরও মনোযোগী হতে হবে সরকারকে। এই মুহূর্তে কিন্তু আমরা খুব সহজেই 17-18 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে, উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু জ্বালানি নাই। এই জ্বালানির অভাবটা কিন্তু মূলত অর্থনৈতিক কারণে, কারণ আমরা সম্পূর্ণটাই আমদানি নির্ভরশীলতার দিকে গেছি। তো আমদানি নির্ভরশীলতা অর্থনীতির সাথে সংযুক্ত। অর্থনীতি খুব স্ট্রং থাকলে আমরা অনেক আমদানি করতে পারি। গ্যাসের উৎপাদনটাকে ধরে রাখার জন্য যে কার্যকলাপ করার দরকার ছিল সেটা করা হয়নি। নতুন অনুসন্ধানে কোনো কাজ করা হয়নি। দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,884 মেগাওয়াট। এর মধ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে 12,000 মেগাওয়াট, আর প্রায় 11,000 মেগাওয়াট আসে ফার্নেস অয়েল ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। নাজবুস সাকিব, এখন ঢাকা। আমরা দেখছিলাম প্রতিবেদনটি, সেটা দেখা গেল যে আমাদের যেটা আপনিও বলছিলেন যে অনুমেয় ছিল 1 থেকে 1,500 মেগাওয়াটের একটা ঘাটতি থাকবে, সেটি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এসেছে, কয়লাভিত্তিক বিশেষ করে। এর সুফল পাওয়ার কথা ছিল, এর সুফল আমরা আসলে কেন পাচ্ছি না? দেখুন, পুরো ব্যাপারটি আসলে আমাদের আর্থিক সক্ষমতা এবং সেই সাথে আমরা আমাদের ক্যাপাসিটি যেটা আছে সেটা কতটুকু ইউটিলাইজ করতে পারছি তার উপর। আমাদের 17,000, 17,500 কেন 20,000 মেগাওয়াট ইনস্টল যে ক্যাপাসিটি রয়েছে তা থেকে 20,000 মেগাওয়াটও উৎপাদনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আমাদের চাহিদা তো মাত্র, আমরা 24 এপ্রিল দেখলাম 16,774 মেগাওয়াট। এটা হয়তো বেড়ে 17,000-এ যাবে মে মাসে যদি হিউমিডিটি বাড়ে। তো সেক্ষেত্রে আমরা যদি টোটাল সিস্টেম, আমাদের যে বিদ্যুৎ খাত, এটার যদি অ্যাডভান্টেজ নিতে চাই তাহলে আমাদেরকে উৎপাদন খরচ কমাতে হবে এবং আমরা আমদানি যে করছি সেই আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমাতে হবে, এবং এর জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু আমরা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিতর থেকেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো করলাম, এবং কয়লা যে আমাদের নেই সেটাও আমরা জানি। কয়লা আসবেই হচ্ছে আমদানি করা।
আমদানি করে, এবং আমদানি নির্ভর কয়লাকে কেন্দ্র করেই কিন্তু প্ল্যান বা পরিকল্পনা সাজানো হয়েছে। তাহলে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিতর দিয়ে এসে আবার কেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে? জি, দেখুন, বিদ্যুৎ এবং জ্বালানি খাত প্রতিটা দেশের জন্য এটা একটা অত্যন্ত ক্রুশাল একটা সেক্টর। এখানে যদি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীলতা মাত্রাতিরিক্ত থাকে তাহলে এই সমস্যাটা হতেই পারে। এখানে বলছি কেন দীর্ঘমেয়াদী, কারণ একটা ট্রানজিশন হয়ে, একটা না দুটো ট্রানজিশন হয়েছে আমাদের সেক্টরে। আমরা মোর দেন 90% ছিলাম গ্যাস নির্ভর, সেখান থেকে আমরা ট্রানজিশন করে কিন্তু সিগনিফিকেন্ট তেলের দিকে গিয়েছিলাম 2009 থেকে, এক সময় শুরুতে, রাইট, 9 থেকে 15-16 পর্যন্ত। এখন আবার আমাদের ট্রানজিশনটা কিন্তু কিছুটা কলে গিয়েছে আর কি। তো দুইটা ট্রানজিশন হয়েছে, কিন্তু আমাদের আরেকটা ট্রানজিশনও প্রয়োজন হবে যেখানে আমাদের রিনিউয়েবল এনার্জি থাকবে। এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের যে তেল ভিত্তিক কিছু জ্বালানি আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি সেটা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে যে তেল ভিত্তিক জ্বালানি বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রেখেছে, প্রয়োজনে যথেষ্ট অবদান রেখেছে, একটা সময় ক্রাইসিস পিরিয়ডে সাপোর্টও দিয়েছে অনেক। এটা আনবিলিভেবল। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে যদি আমি গত অর্থ বছরের দিকে তাকাই, আমাদের 23.5% বিদ্যুৎ আমরা পেয়েছি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে, কিন্তু আমাদের টোটাল সিস্টেম কস্টের 49% খরচ হয়েছে প্রায় তার জন্য। এটা বিপিডিবির যে অ্যানুয়াল রিপোর্ট সেটা অনুযায়ী। কাজেই আমাদের এখন ট্রানজিশনে খরচটা দেখতে হবে যে পিক ডিমান্ডটা আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে মিটাই, সেখানে আমাদের সুযোগ রয়েছে রিনিউয়েবল এনার্জিকে ফিট করার। রিনিউয়েবল এনার্জিকে যদি আমরা ফিট করতে পারি দিনের বেলায়, তাহলে ব্যাটারি ছাড়া বা স্টোরেজ ছাড়াও আমরা ওখানে কিন্তু খরচ কমাতে পারবো, প্লাস তেলের আমদানিটা কিছুটা কমবে। সেটা কিন্তু আমাদেরকে তখন একটা লিভারেজ দিবে বা একটা স্ট্রেংথ দিবে যে আমরা অন্য যে বেজলোড পাওয়ার প্ল্যান্টগুলো আমরা জ্বালানির অভাবে চালাতে পারি না, সেটা আমরা তখন পারবো, মানে আমাদের আর্থিক কিছুটা সাশ্রয় হবে সেক্ষেত্রে। এবং আরও একটা জিনিস যদি আমরা দেখি, আমরা হয়তো 2-3 ঘন্টার ব্যাটারি স্টোরেজের কথাও চিন্তা করতে পারি রাতের বেলার জন্য। কেন? যেটা বললাম, 23% বিদ্যুৎ উৎপাদন করতে কিন্তু 49% খরচ হয়েছে, সেখানে পার ইউনিট খরচ কিন্তু 23 টাকা, 23.5 টাকা। কাজেই আমাদের আরেকটু পর্যালোচনার প্রয়োজন যে 2-3 ঘন্টার ব্যাকআপ আমরা কিছু পাওয়ার প্ল্যান্টে সোলার দিয়ে রাতের বেলা আমরা করলে সেটার খরচ আসলে কেমন হয়। আমরা রিনিউয়েবল এনার্জির আলোচনা করব, তার আগে বলতে চাই যে আমাদের এখন অবধি যে অভিজ্ঞতা আছে রিনিউয়েবল এনার্জি, সেটা কি মানে আশা জায়গা নিয়ে কিনা? কেননা আমাদের একটা টার্গেট ছিল যে আমরা 2030 সালের ভিতর কতটুকু রিনিউয়েবল এনার্জিতে যাব, বা এই সময় আমরা তো বেশ পিছিয়েই আছি যে যতটুকু যাওয়ার কথা ছিল। না, আমরা পারিনি। আমরা পুরোপুরি টার্গেটের মানে 2020-এর যে 10% টার্গেট ছিল সেটা তো হয়নি, অনেক পিছিয়ে। আসার জায়গা সেটা হলো যে আমরা বুঝতে পেরেছি যে রিনিউয়েবল এনার্জিটার প্রয়োজন ছিল। ইকোনমিক ক্রাইসিসের কারণে আমাদেরকে কঠিনভাবে, অনেক সময় বলি না আমরা লেসন লার্ন ইন এ টাফ ওয়ে, ইন ডিফিকাল্ট ওয়ে, সেটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের রিনিউয়েবল এনার্জির একটা কন্ট্রিবিউশনের দরকার ছিল। এখন যেটা হলো আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা ইউটিলাইজ করে আমরা এটাকে এক্সপিডাইট করতে পারি, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে কিছু ব্যাপারগুলো গভর্নমেন্ট থেকেও কিছু সহায়তা যদি দেওয়া যায়। ফর এক্সাম্পল, সব প্রকল্পে নয়, যেহেতু ফসিল ফুয়েল বেসড প্রকল্পে আমরা গভর্নমেন্ট জমি অ্যালোকেশন করে থাকে, তো সব রিনিউয়েবল এনার্জিতে নয়, কিছু রিনিউয়েবল এনার্জি প্রজেক্টে যদি জমি অ্যালোকেট করা যায় এবং তারপর যদি কম্পিটিটিভ বিডিংয়ে যাওয়া যায়, তাহলে হয়তো এটাকে এক্সপিডাইট করা সম্ভব। আর শুধু জমি কেন, আমাদের এক্সপিডাইট করতে হবে রুফটপ সোলারকে। ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার যদি আমরা চিন্তা করি, কমার্শিয়াল বিল্ডিংয়ের রুফটপ সোলার যদি চিন্তা করি, সেখানে কিন্তু সিগনিফিক্যান্ট আমাদের পটেনশিয়াল আছে। ইন্ডাস্ট্রির গড় বিদ্যুৎ উৎপাদন খরচ যেমন কমবে, সেই সাথে আমাদের বিপিডিবি ফর এক্সাম্পল, সে কিন্তু রেভিনিউ শর্টফল কমাতে পারবে। কারণ রুফটপ সোলারে যে বিদ্যুৎটা জেনারেট হবে সেটার এগেনস্টে এক্সপেন্সিভ যে বিদ্যুৎটা বিপিডিবি কিন্তু সেটা তাকে কিনতে হবে না, ইন্ডাস্ট্রি রুফটপ সোলার থেকে জেনারেট করবে, অ্যাভারেজ জেনারেশন কস্টটা কমে যাবে। সেটা কিন্তু কিছু মানে পরিমাণে চালু আছে, কিন্তু সেটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন কিন্তু টোটাল পাওয়ার সিস্টেমে নেই। রাইট, আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে এটার সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন নেই। এখানেও সুযোগ আছে, সেটা করতে গেলে কিছু ইকোসিস্টেমে কিছু চেঞ্জ আনা প্রয়োজন। যেমন রুফটপ সোলারের যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলোতে আমদানি শুল্কটা অনেকটা বেশি। ইউটিলিটি স্কেল সোলারের ক্ষেত্রে নাই, কিন্তু রুফটপ সোলার এটা প্রায় 11.2% থেকে 58.6% পর্যন্ত আমদানি শুল্ক। গভর্নমেন্ট যদি এটাকে কমাতে পারে, একটু রেশনালাইজ করতে পারে, প্লাস আরেকটা জিনিস যেটা গত বছর আমি যখন স্টাডি করলাম রুফটপ সোলার নিয়ে, তখন দেখতে পেলাম, অনেকের সাথে কথা বলেছি, এক্সপার্ট এবং সেক্টরের যারা প্রজেক্ট ডেভেলপার, তো
তাদের কথা হচ্ছে যে এলসি করা যাচ্ছিল না ডিউ টু ডলার ক্রাইসিস। একটা কিন্তু ইন্টারেস্ট গ্রো করেছে মার্কেটে, সেটাকে আমাদের এক্সপিডাইট করতে হবে, সেই অ্যাডভান্টেজটা নিতে হবে। কিন্তু এলসি ওপেন করতে গিয়ে তারা প্রবলেম ফেস করছে ডিউ টু ডলার ক্রাইসিস। এক্ষেত্রে একটা জিনিস হতে পারে যে রুপটপ সোলার বা সোলার তো আমাদের লাক্সারি গুড না, এটার ক্ষেত্রে এলসি ওপেনিংটাকে এক্সপিডাইট করা যায় কিনা। সেন্ট্রাল ব্যাংক হয়তো একটা দিক নির্দেশনা দিতে পারে, কিংবা এনবিআর হয়তো একটা দিক নির্দেশনা দিতে পারে, কিংবা শ্রেডা হয়তো হেল্প করতে পারে থ্রু পাওয়ার ডিভিশন, যে রুপটপ সোলারের এলসি হলে আপনারা এটা কুইকলি ইস্যু করবেন, সো প্রজেক্টগুলো আগাতে পারে। আমরা মানে যে পরিমাণ বিনিয়োগ করছি, মানে নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন বিদ্যুৎ, একটা সময় চাহিদা ছিল যে বিদ্যুৎ পাওয়াটা বা সংযোগটা পাওয়াটা একটা বড় কথা। সেই ক্ষেত্রে আমাদের কিছু মানে উন্নয়ন হয়েছে, কারণ আমরা শতভাগ বিদ্যুতায়নে লক্ষ্যমাত্রা উদযাপন করেছি অর্জনের। কিন্তু মানসম্পন্ন বিদ্যুৎ পাওয়া, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া, সেই বিষয়টি কিন্তু এখনও মানে প্রশ্নবিদ্ধ রয়ে গেছে বা প্রশ্ন সাপেক্ষ বিষয় হয়ে রয়েছে। তো এই যে গ্রীষ্মকাল আসছে, আমাদের কিছু শর্টফলের কারণে লোডশেডিং হচ্ছে, এরপরে কী হবে? গ্রীষ্মকাল গেলে দেখা যাবে যে চাহিদা কমে আসলে তখন হয়তো বিদ্যুৎ প্রাপ্তিটা সহজ হবে, কিন্তু তারপরও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তি কিন্তু কখনোই থাকে না। সেটা আমরা মানে এত ক্যাপাসিটি থাকার পরও সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? দেখুন, এটা নিয়ে আমার ধারণা গভর্নমেন্ট কাজ করছে। কারণ হচ্ছে যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসছে, সো নিউক্লিয়ার যখন আসবে গ্রিডের স্ট্যাবিলিটি এবং গ্রিডের সিচুয়েশনটা আগের চেয়ে বেটার হতে হবে, কারণ নিউক্লিয়ার পাওয়ার কিন্তু খুবই সেন্সিটিভ। সো কাজে এটা নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। এবং ইনফ্যাক্ট আমিও আগে যখন অন্য সংস্থায় ছিলাম তখনও গ্রিড ইন্টিগ্রেশন এবং গ্রিড মডার্নাইজেশন এবং গ্রিড স্টেবিলাইজেশন এগুলো নিয়ে কাজ চলছিল। সো গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে, এবং রিসেন্টলি একটা ইভেন্টে পাওয়ার সেলের মহাপরিচালক উনিও বলেছেন যে আমরা এটা নিয়ে কাজ করছি, সো এটা ইমপ্রুভ করবে। তো আমার বিশ্বাস বা যেটা বুঝতে পারছি সেটা হলো নিউক্লিয়ার যখন আসবে গ্রিডের সিচুয়েশন ইমপ্রুভ করবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এটা শুধু ইমপ্রুভ করাই না, সাথে আমাদের যে লার্জ কনজিউমার যারা, সেটা হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি, তাদেরকে কিন্তু গ্র্যাজুয়ালি গ্রিডের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। কারণ তারা যে ক্যাপটিভ পাওয়ার জেনারেশন ইউজ করছে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। আমার সাফিসিয়েন্ট ক্যাপাসিটি আছে, হ্যাঁ সামারে হয়তো লোডশেডিং, কিন্তু বাকি সময়টা কিন্তু প্রচণ্ড সারপ্লাস ক্যাপাসিটি পড়ে থাকে। ইন্ডাস্ট্রির যে সিগনিফিকেন্ট ডিমান্ড, সেটা যদি গ্রিডে শিফট করানো যায় ধীরে ধীরে, একবারে হবে না, তাহলে কিন্তু বিপিডিবির আর্থিক যে ফাইন্যান্সিয়াল ডিটারিওরেটিং ফাইন্যান্সিয়াল হেলথ, সেটা কিন্তু ইমপ্রুভ করার সুযোগ আছে। কাজে একদিকে হচ্ছে এটা কোয়ালিটিও ইমপ্রুভ করে যেতে হবে, অন্যদিকে ইন্ডাস্ট্রি এবং লার্জ কনজিউমারকে ধীরে ধীরে ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের ওটা কমিয়ে গ্রিডে আনতে হবে, এবং সেটা হবে বাংলাদেশের জন্য একটা আইডিয়াল সিস্টেম। এবং তখন রেভিনিউ শর্টফল যেটা, সেটাও কিন্তু ক্রমান্বয়ে কমানো সম্ভব হবে। আমরা নিয়ে আরও আলোচনা করবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম। আমরা আলোচনা করছিলাম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তির বিষয়ে। এই প্রসঙ্গে বলতে চাই যে সেটা যে এক তো বিদ্যুৎ না পাওয়ার সমস্যা আছে, সেটা মূলত প্রান্তিক এলাকায় বেশি, শহরে এখনও ওইভাবে লোডশেডিং কম, আমরা প্রতিবেদনও দেখলাম। এই যে একদিকে বিদ্যুৎ না পাওয়ার বেদনা, সাথে কিন্তু বছর বছর বিদ্যুতের দাম বাড়ছে। এখন আর বছরও নেই, বছরে একাধিকবার বিদ্যুতের দাম বাড়ে। তো আমরা এখন যে মূল্যে বিদ্যুৎ কিনছি, বৈশ্বিক প্রেক্ষাপটে যে অবস্থায় থাকুক, আমাদের আর্থসামাজিক বাস্তবতা এটা কিন্তু কম না। কেননা প্রতিবারই বিদ্যুতের যখন দাম বাড়ে তার একটা ইম্প্যাক্ট কিন্তু অর্থনীতিতে পড়ে। লাইফলাইন গ্রাহকদের জন্য যদিও কিছুবার স্বস্তি আছে, কিন্তু দেখা যাচ্ছে যারা এর উপরে যে গ্রাহক, তাদের জন্য কিন্তু অনেক সময় এটা একটা চাপ। তো আমরা এই বিদ্যুতের মূল্য আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা, এখন যে বিদ্যুতের মূল্য আছে? দেখুন, এটাকে আসলে যৌক্তিকতাটা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে হবে। একটা হচ্ছে যে আমাদের রেভিনিউ শর্টফল যেটা, সে অ্যাঙ্গেলে যদি দেখি তাহলে আসলে গভর্নমেন্টের হাত পা বাঁধা ছিল, কারণ যেহেতু আমাদের ক্রমান্বয়ে খরচ বাড়ছিল। আর যদি আমরা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, তাদের কম্পিটিটিভনেস চিন্তা করি, তাহলে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানো সেটা তাদের জন্য একটু বোঝা, কারণ আমাদের তো একটা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে হয়। এবং কমার্শিয়াল বিল্ডিং যদি বলি, তাদের জন্য এটা কিন্তু এক্সট্রা কস্ট, এবং এটা খুব কুইক সাকসেশনে বাড়ছে, তাই না? 2023-এ 3বার বাড়লো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, এবছরও বাড়লো, সামনে আবার বাড়বে, এরকম মাঝে মাঝে রিপোর্ট দেখা যায় পত্রপত্রিকায়।
কাজে এই ক্ষেত্রে আসলে একটা চ্যালেঞ্জ একদিকে, আরেকদিকে কিন্তু একটা অপরচুনিটি। সেই অপরচুনিটিটা কিন্তু ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল বিল্ডিংগুলো নিতে পারে, যেটা আগেও বলছিলাম রুফটপ সোলার। তারা কিন্তু প্রতি ইউনিট খরচ কমাতে পারে, প্রায় 5 টাকা করে, 4.5 থেকে 5 টাকায় পার ইউনিট জেনারেট করতে পারে। যদিও তাদের একটা ক্যাপ আছে যে তাদের ইনস্টল ক্যাপাসিটি স্যাংশন লোডের 70%-এর উপরে তারা করতে পারবে না, কিন্তু যতটুকুই পারুক সেই পরিমাণ বিদ্যুতের খরচ তারা কিন্তু কমাতে পারে এবং ওভারঅল অ্যাভারেজ জেনারেশন কস্ট, গ্রিডের বিদ্যুৎ, অন্যদিকে রুফটপ সোলার, আবার তারা যেটা গ্যাস দিয়ে জেনারেট করছে, কম্বাইন্ড করে কিন্তু তারা অ্যাভারেজ জেনারেশন কস্টটা কমাতে পারে। কিন্তু রুফটপ সোলারের ব্যাপারে কিন্তু মানে নানান ধরনের সমালোচনা আছে এই অর্থে যে যদিও এটি রিনিউয়েবল বা গ্রিন এনার্জি, কিন্তু কথা হচ্ছে এই যে ছোট ছোট উৎপাদন, এটা আসলে এই যে 18 কোটি মানুষের দেশে যে বিপুল চাহিদা, সেটাকে খুব বেশি মানে মিট করতে পারবে না। না, আমরা সেভাবে যদি না দেখি, আমরা কিন্তু শুধুমাত্র ইন্ডাস্ট্রি থেকেই কয়েক হাজার মেগাওয়াট করতে পারি, আনা সম্ভব। সেই কয়েক হাজার মেগাওয়াট দিয়ে কিন্তু আমরা 4 ঘন্টা 5 ঘন্টা, আর কিছু না পারলে আমরা কিন্তু সবচেয়ে এক্সপেন্সিভ পিক লোড পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা অপারেশন কমাতে পারি দিনের বেলা। সরকার তো কিছু মানে তেলভিত্তিক কেন্দ্রের কাছ থেকে আর চুক্তি নবায়ন করবে না সেটা বলেছে, সেক্ষেত্রে তার ক্যাপাসিটি চার্জ হয়তো শীঘ্রই কমে আসবে, কিন্তু তাতেও কি স্বস্তির দেখা মিলবে? কেননা এই যে কয়লার দাম এখন আন্তর্জাতিক বাজারে এখনো খুব সস্তা বলা এখনো যায় না, এবং এলএনজিও তো উচ্চ মূল্যে আমদানি করতে হচ্ছে। জি, সেক্ষেত্রে স্বস্তির জায়গাটা কোথায়? স্বস্তির জায়গা কোনো স্বস্তির জায়গা নেই। যেটা বলছিলাম, একটু দীর্ঘমেয়াদী প্রকল্প ব্যবস্থার ভিতর দিয়ে যেতে হবে। একটা হচ্ছে যে আমাদের তেল যেটা আছে, আমি যেটা ফোর্সি করতে পারছি বা দেখতে পাচ্ছি, গভর্নমেন্টটা হয়তো ভবিষ্যতে, ইমিডিয়েটলি না, ভবিষ্যতে তেল ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে হয়তো একদম কমিয়ে আনবেন যখন আমাদের নিউক্লিয়ার চলে আসবে এবং আরও পাওয়ার প্ল্যান্ট চলে আসবে। সেক্ষেত্রে একটা অপশন হতে পারে, আমাদের যে পুরনো গ্যাস কম্বাইন্ড সাইকেল গ্যাস ফায়ার্ড প্ল্যান্ট আছে, এগুলোর শুধুমাত্র গ্যাস টারবাইনকে চালু রেখে, মানে পিকিং লোডে ওগুলোকে চালানো, তাহলে আমাদের তেলকে রিপ্লেস করা সহজ হবে এবং গ্যাসের খরচ, অ্যাভারেজ জেনারেশন কস্ট কম হবে, সাথে কিছু রিনিউয়েবলকে ফিট করা। সো এভাবে আসলে একটা কম্বাইন্ড একটা সিস্টেমের ভিতরে আসতে হবে, এবং যেটার জন্য অনেক ধরনের অ্যানালাইসিস প্রয়োজন, যে এক্স্যাক্টলি কোন কম্বিনেশন আমাদেরকে একটা অপটিমাল সিনারিও দিতে পারে, সেই অ্যানালাইসিসগুলো করা প্রয়োজন। এই যে আপনার সাথে কথা প্রসঙ্গ বিষয়টি হলো, এবং অন্যান্যভাবেও বারবার বিষয়টি আসছে যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এলে আসলে আমাদের সিনারিওর কী কী চেঞ্জ আমরা দেখতে পাবো? দেখুন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এলে আমরা যদি, এবং সেটা এবছরই আসবে, ডিসেম্বরে আসবে এমনই প্রতিবেদন দেখলাম, অথবা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসবে। দেখুন, এটা আমাদের খরচ কমাবে সার্টেনলি, একটা সেই 1200 মেগাওয়াট, মানে বিপিডিবির উপর যে চাপ আছে সেটা কিছুটা কমবে, সেটা কমবে, কিন্তু এগেইন এটা কিন্তু সাথে সাথেই কমছে এমনটা বলা মুশকিল। কারণ হচ্ছে আমাদের এখন 27,054 মেগাওয়াট আছে, সাথে 1200 মেগাওয়াট যোগ হবে, এর মাঝখানে আরও কোনো পাওয়ার প্ল্যান্ট আসবে কিনা আমি এক্স্যাক্টলি দেখিনি, মানে ডাটাটা। সো তার মানে হয়ে যাচ্ছে 28,700, 1200 যদি আসে, 28,700, এখান থেকে যদি একদম পুরনো 3,000 মেগাওয়াটকে আমি বাদ রাখি, তাও তো তেলভিত্তিক বা গ্যাস বা একদম পুরনো যেটা, তাহলেও আপনার হচ্ছে গিয়ে 25,700, 25,000 মেগাওয়াট। সেখানে আমার এবছরের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 16,700, এটা হয়তো 17,000 অ্যারাউন্ড হবে। তাহলে প্রাইভেট যে প্রকল্পগুলো হয়েছে বা রিসেন্টলি কমিশন হয়েছে গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট, এদের তো আসলে ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপার থাকবে। কাজেই ইমিডিয়েটলি আমি যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন আসবে, তাকে অপারেশন, আমরা তার অ্যাডভান্টেজটা নিব, অ্যাভারেজ জেনারেশন কস্ট হয়তো কিছুটা কমবে, কিন্তু সিগনিফিকেন্ট বেনিফিট আমি ইমিডিয়েটলি পাবো না। আমাকে ইউজার এন্ডে, হ্যাঁ, ইউজার এন্ড না, ঠিক ওভারঅল সিস্টেম ক্যাপাসিটি যদি বলি, বিপিডিবিকে তো টোটাল নিজে জেনারেট করতে হয়, প্লাস বাকিটা কিনতে হয়। টোটালটা যখন নেওয়া হয়, বছর শেষে যখন অ্যাভারেজ জেনারেশন কস্টে যাওয়া হয়, সেটার উপর বেস করেই তখন লাভ ক্ষতির হিসাবটা আসে, কতটুকু তার রেভিনিউ শর্টফল হলো, কিনলো এবং বেচলো। এরপরে সে জায়গায় সিগনিফিকেন্ট পরিবর্তন আনতে হলে আমাদেরকে ক্রমান্বয়ে আরও কিছু কাজ করে যেতে হবে। সেটা হলো, আমাদের এখন ডিমান্ড 17,000, আরও 3 বছর পর কত আসবে সেটাকে প্রপারলি এস্টিমেট করা, সেই অনুযায়ী যেই পাওয়ার প্ল্যান্টগুলো আমাদের ফসিল ফুয়েলের আরও পাওয়ার প্ল্যান্ট যেগুলো ইমিডিয়েটলি মানে আন্ডার কনস্ট্রাকশন আছে, সেগুলোকে ডিলে করা যায় কিনা, কিংবা নিউ পাওয়ার প্ল্যান্ট যেগুলো এখন কন্ট্রাক্ট সাইন হবে বা সামনে হবে, সেগুলোকে ইমিডিয়েটলি না আনা, সেগুলোকে ডিলে করা। কারণ আমার এই ক্যাপাসিটিতে কিন্তু আমি আরও 2-3-4 বছর সহজেই আমার ডিমান্ড মিট করে যাব। কিন্তু এর মাঝখানে যদি আইপিপি বেসড, মানে প্রাইভেট আরও যদি ফসিল ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট আসে, তাহলে ডেফিনেটলি সেখানে ক্যাপাসিটি পেমেন্টের একটা ইস্যু থাকবে। সেই ক্ষেত্রে যেটা হবে, গভর্নমেন্টের আদার গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, যেগুলো কম খরচে,
সাশ্রয়ী, সেই পাওয়ার প্ল্যান্টগুলোকে কিন্তু কম প্ল্যান্ট ফ্যাক্টরে চালাতে হবে, ওগুলোকে অ্যাকোমোডেট করতে হবে। সেরকম কিন্তু আভাস পাওয়া যাচ্ছে না, নতুন করে মানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের আর সুযোগ সরকার সেভাবে দিবে না। নতুন আর দিচ্ছে না, কিন্তু আমি বলছি যে যেটা বিপিডিবির অ্যানুয়াল প্ল্যান মানে ডেভেলপমেন্ট প্ল্যানে যেভাবে আছে অনেকগুলো প্রজেক্টের কথা, সেগুলোকে ডিলে করায় দেওয়া এই মুহূর্তে না, যাতে আমার যে এখন যে 27-28 ক্যাপাসিটি হবে প্লাস নিউক্লিয়ারের আরও 1200 মেগাওয়াট আসবে আগামী বছর বা ইয়েতে, সেই সাথে কিছু কিছু রিনিউয়েবল এনার্জি কিন্তু আসছে। তো ওভারঅল যে আমার যে ক্যাপাসিটি থাকবে এর সাথে যেন আমি নতুন ইমিডিয়েটলি অ্যাড না করি। আর আমাদের গ্রিড বা সঞ্চালন ব্যবস্থার উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য উপযোগী সঞ্চালন লাইন দরকার, সেটা কতটা মানে অগ্রগতি বা সেখানে আমরা কতটা আমাদের অর্জন আছে? এটা যেটা আসলে এটা তো মানে গভর্নমেন্টের যে স্ট্যাটিস্টিক্স বা ডাটা বা যে আলোচনা সেখান থেকে যতটুকু শোনা যায় যে কাজ চলছে, বাট এক্স্যাক্টলি এটা আসলে আমরা বুঝতে পারবো যখন নিউক্লিয়ারটা আসলে আমরা যখন অনলাইনে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের গ্রিডটা কীভাবে বিহেভ করছে। কারণ নিউক্লিয়ার যে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন এটা খুবই মিনিমাল ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন সে অ্যাবজর্ব করতে পারে। সো সেই জিনিসটা তখন আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। আমাদের এখানে মানে বিদ্যুতের পাশাপাশি গ্যাসের একটা মানে মানে গ্যাস সরবরাহ ঘাটতির একটা ব্যাপার আছে, যে সম্প্রতি গ্যাসের মূল্য কিন্তু বাড়ানো হয়েছে নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়া মানে চাহিদার ভিত্তিতে, এবং ব্যবসায়ীরাও বলেছেন যে আমরা উচ্চ মূল্যে নিরবিচ্ছিন্ন গ্যাস চাই, সে তার ভিত্তিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে ব্যবসায়ীরা সেই নিরবিচ্ছিন্ন গ্যাসটা পাচ্ছে না। তো এই যে গ্যাস প্রাপ্তির বিষয়ে এটাও আমাদের আমরা টোটাল ব্যবস্থা যে আমদানি নির্ভর, সেখানে গ্যাসটাও আমদানি নির্ভর হয়ে যাচ্ছে এলএনজির কারণে। এলএনজিতে কোনো সুখবর আছে কিনা? কিছুদিন আগে মানে এই তো গত সপ্তাহে কাতারের আমির এসে ঘুরে গেলেন, সেখানে সহযোগিতার ব্যাপারে কথা হয়েছে, জ্বালানি সহযোগিতার ব্যাপারে। এলএনজি মার্কেট মানে উচ্চ মূল্য, মানে এই উচ্চ মূল্য আর যে যখন এই প্ল্যান করা হয়েছিল তখন এলএনজি মার্কেট সস্তাই ছিল, সেই অবস্থায় কি আর ফিরে যাবে? দেখুন এখন স্পট মার্কেট কিন্তু অ্যাফোর্ডেবল, 9.37 বা $9.5 আমরা স্পট মার্কেট থেকে কিনছি। তারপরেও তো আমরা পুরো ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছি না। যেমন গত বছর 2023 সালে আমাদের এলএনজি টার্মিনালের যে ক্যাপাসিটি ছিল তা 65% ইউটিলাইজ হয়েছে। আমার যদি আমদানি করার সক্ষমতা থাকতো তাহলে হয়তো আমরা আরেকটু বেশি করতাম, লোডশেডিং কম হতো কিংবা ইন্ডাস্ট্রি হয়তো আরেকটু গ্যাস পেত। আর 10% এক্সিলারেটেড যেটা আছে সেটার সম্ভবত 100 MMCFD ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। তো আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম ওই 100 MMCFD যে বাড়ানো হয়েছে সেটা যদি ওই 65% রেটে ইউটিলাইজ করতে হয় তাহলে কয়েকশো মিলিয়ন ডলার আমাদের এক্সট্রা পে করতে হবে। কাজেই এলএনজি আমদানিও কিন্তু পুরোপুরি সলিউশন না আমাদের জন্য। কারণ হচ্ছে আমাদের যে সামনে আরও কিছু টার্মিনাল করার কথা হচ্ছে, আমরা যদি তখন 2026-এর পরে যে নিউ ক্যাপাসিটি আসার কথা এবং 2028-এর দিকে গিয়ে প্রায় 12 মিলিয়ন টন পার অ্যানাম ক্যাপাসিটি হয়ে যাওয়ার কথা, যেটা এখন 7.6 মিলিয়ন টন, তখন যদি আমরা আর্থিক সামর্থ্যের অভাবে, সক্ষমতার অভাবে আমরা যদি আমদানি না করতে পারি তখন কিন্তু টার্মিনালের ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপার চলে আসতে পারে। কাজেই আমি আমার অ্যানালাইসিস বা আমাদের অ্যানালাইসিস যেটা বলে এত দ্রুত সক্ষমতা বাড়ানোর চেয়ে বরং ডিমান্ড সাইডে এনার্জি এফিসিয়েন্সি এবং কনজারভেশনটা বাড়ানো যায় কিনা সেদিকে গুরুত্ব দেওয়া। আমার একটা স্টাডি রিলিজ হবে খুব তাড়াতাড়ি, আমি রাফলি, যদিও রিলিজ হওয়ার আগে বলা উচিত না, রাফলি আমি দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি সাইডে ক্যাপটিভ জেনারেশন, ওয়েস্ট হিট রিকভারি এবং আদার যে কিছু অপরচুনিটি আছে সেই অপরচুনিটিগুলো যদি আমরা ইউটিলাইজ করি আমরা এলএনজি আমদানি 20% মতো কমাতে পারবো। তো সেটা কিন্তু আমাদের বছরে $450 মিলিয়ন, কনজারভেটিভ অ্যাপ্রোচেও $450 মিলিয়ন বা $500 মিলিয়ন সাশ্রয় করতে সহায়তা করবে। কাজেই আমার মনে হয় একটা ডিটেল অ্যাসেসমেন্ট করা প্রয়োজন যে নতুন ক্যাপাসিটি শুধু বাড়ানো না, এদিকে আমার ডিমান্ড সাইডের জ্বালানি যেখানে অদক্ষ ব্যবহার হচ্ছে সেটাকে এফিশিয়েন্ট করা, সেই জিনিসটা দেখা। প্লাস এটা তো আমি শুধু বললাম ক্যাপটিভ সাইড ইন্ডাস্ট্রি, কিন্তু ওভারঅল ন্যাশনাল কনটেক্সটে যে আমরা যদি চিন্তা করি, আমরা যে অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করছি সেই অ্যাপ্লায়েন্সগুলো যাতে আমরা এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স ইউজ করতে পারি, মার্কেটে যে অ্যাপ্লায়েন্সগুলো আছে এগুলো কি স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, মার্কেট মনিটরিংটা বাড়ানো উচিত এবং হাই কোয়ালিটির অ্যাপ্লায়েন্স, অ্যাটলিস্ট মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তরা যেন হাই কোয়ালিটির অ্যাপ্লায়েন্স পায়, তার এনার্জি কনজাম্পশন যেন কমে, সেটা ইনশিওর করা উচিত। আমাদের গ্যাস এক্সপ্লোরেশন নিয়ে কিছু আলোচনা আছে, আমরা বিরতির পর আবার সেই আলোচনায় যাব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলাপে। স্বনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এবং আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে নিজস্ব উৎস থেকে জ্বালানি প্রাপ্তির নিশ্চয়তা থাকা দরকার। এখন আমাদের সবচেয়ে মানে নির্ভরযোগ্য বা এখন অবধি আমরা যতটুকু আমাদের নিজস্ব জ্বালানির খোঁজ পেয়েছি তার মধ্যে গ্যাস অন্যতম। সম্প্রতি নতুন করে আবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে গ্যাস অনুসন্ধানের জন্য। এবার এই যে আহ্বান জানানো হয়েছে, আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, আপনি এই বিডিংয়ে সম্ভাবনার জায়গা কি দেখতে পান? সম্ভাবনার আগে একটু বলে নিতে চাই, দেখুন আমদানি আমাদের জ্বালানি নিরাপত্তার কিন্তু দুটা দিক, একটা হচ্ছে ইন্টারনাল রিসোর্স আর একটা এক্সটার্নাল রিসোর্স। সো ইন্টারনাল রিসোর্স আমরা যত ম্যাক্সিমাইজ করতে পারবো, গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি যেটা আমাদের সুযোগ আছে, সৌরবিদ্যুৎ, তত কিন্তু আমাদের আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীলতা কমে যাবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট যে রিভাইজ পিএসসি করে এটা করেছেন, এটা সময় উপযোগী, এটা প্রয়োজন ছিল। এটা আরেকটু আগে করতে পারলে হয়তো ভালো ছিল, কিন্তু মাঝখানে কোভিড ছিল, নানান সমস্যা ছিল, সে কারণে হয়তো করা যায়নি। আমি যেটা দেখেছি যে প্রাইসটা অফার করা হয়েছে খুব সম্ভবত ওয়েলের প্রাইসের সাথে, ব্রেন্ট ক্রুডের ওয়েলের প্রাইসের সাথে খুব সম্ভবত, যদি ভুল না করি, সার্টেন একটা পার্সেন্টেজ, আমার মনে হয় সেটা যথেষ্ট অ্যাট্রাক্ট করবে ইন্টারন্যাশনাল ওয়েল কোম্পানিগুলোকে, আইওসিগুলোকে, এবং তারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড হবে। এবং এটা আলটিমেটলি যদি আমরা করতে পারি, এখানে কিন্তু একটা কম্প্যাটিবিলিটির ইস্যুও চলে আসে। ফর এক্সাম্পল, আমরা কিন্তু এলএনজি টার্মিনাল ক্যাপাসিটি যে বাড়াচ্ছি, সেটাও কিন্তু এখানে কম্প্যাটিবিলিটি দেখার প্রয়োজন আছে। ক্যাপাসিটি আমি সিগনিফিকেন্ট বাড়িয়ে ফেললাম, এদিকে আমার গ্যাস চলে আসলো, তখন কিন্তু একটা ইনকম্প্যাটিবল সিনারিও হয়ে যাবে। সেই জিনিসটা যেন না হয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নিজস্ব গ্যাস ইউজ করব, অন্যদিকে এলএনজি টার্মিনাল আবার বসে থাকবে, ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয় কিনা, সেই রিস্কগুলো মাথায় রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে প্রমাণিত মজুদ যা আছে তা তো মানে খুব বেশি দিন আর চলবে না, সেটা তো খুব আশঙ্কার জায়গা। জি, সেটা তো হচ্ছে আমাদের অনশোরে, কিন্তু অনশোরে যেগুলো এর আগে স্লামবার্জার যে রিপোর্ট করেছে, সেখানে কিন্তু রিওয়ার্ক করার কথা বলা হয়েছে, যে পুরনো ইয়েগুলো, সেগুলো করা যেতে পারে। আর ওইদিকে আমাদের বাপেক্স, সেটা তো প্রচেষ্টা চলতেছে, পুরনো পরিত্যক্ত কূপগুলো কিন্তু মানে নতুন করে খনন করা, সেখান থেকে কিছু মজুদও পাওয়া গেছে। হ্যাঁ, কিছু পাওয়া গেছে, বাপেক্স আরও চেষ্টা করছে। সেটা তো অনশোরের ক্ষেত্রে। আমি অফশোরের কথা বলছিলাম, যে ওখান থেকে যদি আমরা সিগনিফিকেন্ট পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের কম্প্যাটিবিলিটিটা যাতে থাকে, যে এলএনজি টার্মিনালের সিগনিফিকেন্ট ক্যাপাসিটি, মানে অফশোরের ক্ষেত্রে, যে সাঙ্গুর ক্ষেত্রে আমাদের যে মানে এক ধরনের তিক্ত অভিজ্ঞতাই বলবো, খুব দ্রুতই মানে ব্যারেন্ট হয়ে গেল। অফশোরে আসলে আমাদের সম্ভাবনা কেমন, জরিপগুলো কি বলছে? এক্স্যাক্টলি বলা কঠিন, কিন্তু পাশেই যেহেতু অন্যরা পাচ্ছে, কাজে পাশে অন্যরা পাচ্ছে, কিন্তু আমরা কাজে আমার মনে হয় এটা মানে সেই হিসেবে তো আমাদের পাওয়া উচিত। বাট আমার মনে হয় আমরা হয়তো ওয়েট করলে বুঝতে পারবো যে কি হচ্ছে, কিন্তু পাশে যেহেতু অন্য দেশ পাচ্ছে, আমাদেরও না পাওয়ার কোনো কারণ নেই। অফশোর অনশোর মিলিয়ে আমাদের আসলে আমরা মানে এখন যে প্রচেষ্টাগুলো চলমান আছে, তাতে আমাদের নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদন আমরা কতটা বাড়াতে পারবো বলে আপনার মনে হয়? না, এক্স্যাক্টলি বলা কঠিন, কারণ এটা জিওলজিক্যাল বিভিন্ন ডাটার ব্যাপার আছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু তাহলে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে কি করে, যেটা নিয়ে এত আলোচনা? না, এটা দেখুন এটাই আমি বললাম, দীর্ঘমেয়াদী এবং প্রপার প্ল্যান্ড। এখানে আমাদের সিস্টেমটা ডাইভার্সিফাইড হবে, এতে কোনো ডাউট নাই। কি অনেক গ্যাসের কন্ট্রিবিউশন, অনেকাংশে গ্যাসের কন্ট্রিবিউশন থাকবে, সাথে কিছু কয়লা তো চলে এসেছে, কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জিরও একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন এখানে বাড়াতে হবে। জ্বালানি নিরাপত্তার কথা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে রিনিউয়েবল। প্রথমে আমরা দিনের বেলা সূর্যের যে একটা ইনভেস্টমেন্টের কথা বলছি, ইনভেস্টমেন্টের ইস্যু। জি, এখন আমি যদি দেখুন গত বছর যে স্টাডিটা রিলিজ করেছিলাম, সেটাতে ছিল হচ্ছে যে আমাদের তার আগের অর্থ বছরে $2.9 বিলিয়ন মতো সম্ভবত বাৎসরিক সাবসিডি ছিল ওই অর্থ বছরে। হোয়ারাজ আমরা যদি প্রায় 24-25 হাজার মেগাওয়াটও রিনিউয়েবল করতে চাই, দেখুন এত মেগাওয়াট এই মুহূর্তে আমরা পারবো কিনা সেটা অন্য প্রশ্ন। আমার ওই স্টাডিটা ছিল যে 2041 নাগাদ বেসড অন মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, যেখানে বলা হয়েছে যে আমরা 2041-এর ভিতরে 40% রিনিউয়েবল করব। তো সেটা যদি আমরা করতে যাই, আমি দেখলাম প্রতি বছর আমার রিনিউয়েবলের ইনস্টল ক্যাপাসিটির পিছনে খরচ হচ্ছে $1.5 বিলিয়ন। হোয়ারাজ আমাদের বিপিডিবির কিন্তু সাবসিডি হচ্ছে বছরে ওই অর্থ বছর হচ্ছে $2.9 বিলিয়ন, যেটা এবছর 39,000 কোটি, সম্ভবত $3.5 বিলিয়ন ছিল লাস্ট অর্থ বছরে। কাজে এই দুটা জায়গা যদি আমরা চিন্তা করি, আমাদের ভেবে চিনতে অ্যাডভান্টেজটার কথা চিন্তা করতে হবে, যে রিনিউয়েবলটা খুব গ্র্যাজুয়ালি বাড়ানো, একেবারে না মানে অল অন এ সাডেন আমরা কয়েক হাজার মেগাওয়াট, সেটা না, গ্র্যাজুয়ালি রিনিউয়েবলটা বাড়ুক। অন্যদিকে আমাদের খরুচে পাওয়ার প্ল্যান্টগুলো যেগুলো আছে, সেগুলো গ্র্যাজুয়ালি আমরা কমাই, তাহলে আমরা একটা ব্যালেন্স সিস্টেমের ভিতর যেতে পারবো। এখন যে সিস্টেমটা আমরা
যে সিস্টেমটা রান করছে, আমরা কিছু আমদানি করছি, কিছু গ্যাস থেকে আসছে, কিছু এলএনজি থেকে আসছে, মানে এখনকার সিস্টেমটা যে বাস্কেটটা আমরা সাজিয়েছি সেটা মানে কতটা সাস্টেনেবল আপনার কাছে মনে হয়? দেখুন, এটা সাস্টেনেবল মানে এখানে চ্যালেঞ্জ আছে সিগনিফিকেন্ট, এটা আপনি বুঝতে পারছেন। ফিসক্যাল চ্যালেঞ্জে আমরা পড়ে আছি, গত কয়েক বছর ধরে ভর্তুকি বাড়ছে, অন্যদিকে আমাদের ফাইন্যান্সিয়াল হেলথ খারাপ হচ্ছে, যে কারণে আমরা আমদানি করতে পারছি না। কাজে এখানে মানে ল্যাক অফ সাস্টেনেবিলিটি বা চ্যালেঞ্জ টুয়ার্ডস সাস্টেনেবিলিটি এটা সিগনিফিকেন্টলি আছে। বাট এটাও মাথায় রাখতে হবে যে 2009 সালে যখন গভর্নমেন্ট কাজ শুরু করছে তখন কিন্তু আমাদের সিগনিফিকেন্ট গ্যাপ ছিল, সেটাকে মিট করা প্রয়োজন ছিল, ইকোনমিক গ্রোথকে বুস্ট করা প্রয়োজন ছিল। এখন এনার্জি সেক্টর যখন আমদানি নির্ভর হয় তখন এটা নট আনলাইকলি যে এখানে এই ধরনের চ্যালেঞ্জ আসবে। আমাদেরটা হয়তো একটু বেশি হয়ে গেছে, সেটাকে হয়তো আমাদের মিটিগেট করতে হবে লং টার্ম পলিসির মাধ্যমে এবং ধীরে সুস্থে। আমরা কুইক রেন্টাল দিয়ে তখন যেভাবে কুইক ফিক্স করতে পেরেছি, এখন এই মুহূর্তে কিন্তু কোনো কুইক ফিক্সের সলিউশন আমাদের হাতে নাই যে আমরা পারবো। বাট এখানে আরও কিছু ডাইমেনশন চিন্তা করতে হবে মাল্টিলেটারাল লেভেলে। ফর এক্সাম্পল, রিজিওনাল ক্রস বর্ডারের যে ইস্যুটা, আমাদের যখন সিগনিফিকেন্ট সারপ্লাস ক্যাপাসিটি থাকে তখন কিন্তু নেপাল, ভুটানে ডিমান্ড অনেক বেশি, মানে ওদের তুলনায় বেশি। আমরা এই বায়োলেটারাল ডিসকাশনগুলোকে মাল্টিলেটারাল, পলিটিক্যালি চ্যালেঞ্জিং কিন্তু মাল্টিলেটারাল লেভেলে সাকসেসফুলি হ্যান্ডেল করতে হবে, যাতে আমরা নেপাল এবং ভুটানে, এটা হয়তো ইন্ডিয়ার থ্রুতেই হবে, মানে আর কোনো ওয়ে নাই ইন্ডিয়ার থ্রুতে, কিন্তু এটাকে এক্সপিডাইট করে এটাকে নিয়ে যাওয়া, যে নেপাল এবং ভুটানে আমরা কিছু বিদ্যুৎ উইন্টারে আমরা সেল করতে পারি কিনা, এক্সপোর্ট করতে পারি কিনা, মানে বিভিন্ন অপশনগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট আমদানির আলোচনা চলছে, সেটা হয়তো ফাইনাল পর্যায়ে, সেটা হয়তো আমরা আমদানি করব, সাথে আমরা কিছু এক্সপোর্ট যদি করতে পারি, তাহলে যেটা হলো এটা কিন্তু আমাদের এই যে আইডল ক্যাপাসিটি পড়ে থাকে তখন আমাদের এটা ইকোনমিক হেল্প হবে। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আমরা বাকি আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। সম্প্রতি আমরা দেখলাম যে আমরা এলপিজিতে মূল্য সমন্বয় করছিলাম প্রতি মাসে মাসে, সেটা চালু হলো তেলে, এটা দীর্ঘদিনের দাবি ছিল। এই যে তেলের মূল্য সমন্বয় বা গ্যাসের মূল্য সমন্বয়, এই ব্যবস্থাটা আপনার কাছে গ্রাহককে কতটা সুবিধা দিচ্ছে বলে মনে হয়? বা এটাকে আসলে একটু রক্ষণশীল, একটু কনজারভেটিভ ওয়েতে করা হচ্ছে, যে কারণে যতটা মানে দাবি বা চাহিদা আছে ঠিক সে পরিমাণে মূল্য সমন্বয় হয় কিনা? আচ্ছা, না, এটা করেছে, এটা ভালো হয়েছে, কারণ ট্রান্সপারেন্সিটা বেড়েছে। ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী কীভাবে বাড়ছে লোকজন এখন সেই ফর্মুলাটা বুঝে গেছে, সেক্ষেত্রে এটা ঠিক আছে। এবং সামনে ব্রেন্ট ক্রুডের প্রাইস বাড়লে তখন আমাদের এটা কীভাবে বাড়বে, কিংবা সরাসরি ডিজেলের প্রাইস ইন্টারন্যাশনাল বাড়লে কীভাবে বাড়বে, এটা আমরা বুঝতে পারবো, এতে সমস্যা নেই। কিন্তু একটা জায়গা রয়েছে যে পার্টিকুলারলি ট্রান্সপোর্ট সেক্টর, এটা আগেও আমি কিছু লেখায় বলেছিলাম বা অন্য পত্রিকার সাথে কথার সময় আমি বলেছি, ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু এটার ইম্প্যাক্ট, মানে পাবলিক বেনিফিট, সেটা কিন্তু আসে না। কারণ যখন ভাড়া বাড়ে তখন ড্রাস্টিক্যালি বাড়ে, কমানোর সময় বাড়ে না। যেমন মাঝখানে আসলো, যেটা আমি একটা আলোচনায় শুনলাম টকশোতে, যে 3 পয়সা পার কিলোমিটারে কমবে। এখন আমরা এটার বেনিফিট যদি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমার কথা যদি চিন্তা করি, আমি মানে যদি আমি পাবলিক বাসের আসলে ওইভাবে অভ্যস্ত না বা আমি জানি না স্ট্যাটাসটা কি, কিন্তু আমি যদি জেনারেল সেন্সে চিন্তা করি, ঢাকায় 20 কিলোমিটার, তো 20 কিলোমিটার যদি আমি 3 পয়সা করে হয়, সেটা 60 পয়সা, এটা তো 1 টাকাও হয় না। মানে আর যদি আমি লং ডিস্টেন্স চিন্তা করি, 150 কিলোমিটার, ঢাকা থেকে লেটসে কুমিল্লা পার হয়ে ওদিকে চলে গেলাম, তাহলে তো এটা 4 টাকা 50 পয়সা। কাজেই এই জায়গায় কিন্তু আসলে কনজিউমাররা বেনিফিটটা পাচ্ছে না, বা সেই সিগনিফিকেন্ট বেনিফিটটা পাচ্ছে না। এটার জন্য হয়তো একটা প্রাইসিং পলিসি গভর্নমেন্ট নিতে পারে, কারণ আলটিমেটলি কিন্তু কোনো বেনিফিট নিতে পারবেন। আপনি চিন্তা করেন যে 150 কিলোমিটার আপনি যাবেন, আবার 150 কিলোমিটার ব্যাক করলেন, তাহলে 9 টাকা আসবে, কিন্তু আপনার 150 কিলোমিটার ভাড়া তো হবে যেটা, সেটা সেখানে 4.5 টাকা কমানো বা এটা কিন্তু মানে কনজিউমারের বেনিফিট আসবে না। এই জায়গায় একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। তবে প্রাইসিং ফিক্স করা বা আপডেট করা এটা প্রয়োজন, কারণ গভর্নমেন্ট দেখা গেল ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বাড়লো, তখন বাড়াচ্ছে না, কিন্তু ড্রাস্টিক্যালি বাড়লে তখন কিন্তু ড্রাস্টিক্যালি বাড়াতে হয় এই জায়গায়, তখন বোঝাটা একবারে পড়ে। কিন্তু এটা যদি মার্কেটের সাথে ফ্লাকচুয়েট করে, তাহলে আমার মনে হয় অনেকটা সহনীয় থাকবে ওভারঅল
সেক্টরগুলোর ক্ষেত্রে। এখন এলপিজি বা তেলের ক্ষেত্রে এটা হলো, গ্যাসের ক্ষেত্রে গ্যাসের তো একটা বড় কনজিউমার আছে, সেটার ক্ষেত্রে মানে গ্যাসের প্রাইসিং মানে এই যে ব্যবসায়ীরা যেভাবে চেয়েছিল নির্বাচনী বিদ্যুৎ উচ্চ মূল্যে, কিন্তু তারা পায়নি, কিন্তু এখন তারা দাবি তুলছে যে তাহলে গ্যাসের দাম কমানো হোক, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে গ্যাসের প্রাইসিং এর ক্ষেত্রে আমাদের একটা রেশনাল ওয়েতে যাওয়া উচিত কিনা? দেখুন, আমরা গত বছর আমদানি করেছি এলএনজি আমাদের টোটাল কনজাম্পশনের 23.5-7% যদি ভুল না হয়। সেই হিসেবে কিন্তু আমরা গ্যাসের দাম মোটামুটি ভালোই বাড়িয়েছি, কারণ টোটাল সিস্টেমের বাকি যে 76.43% সেটা কিন্তু আমাদের লোকাল প্রোডাকশন, সেটার কস্ট কিন্তু এত হাই না এলএনজির যেরকম কস্ট। সেই হিসেবে মনে হয় না যে এটা ঠিক আছে। এখন আমরা কি লোকাল গ্যাসকেও ইন্টারন্যাশনাল মার্কেটের মতো করতে চাচ্ছি, সেটা কিন্তু আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য এবং জেনারেল কনজিউমারের জন্য। সেটা মনে হয় না, সেটা হয়তো করা যাবে না, কিন্তু কথা হচ্ছে যে আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে ভর্তুকি দিয়েই হয়তো চলতে হবে, কিন্তু সেটা কতটা? হ্যাঁ, সেটা তো গভর্নমেন্ট অনেকটাই কমিয়েছে। এখন এই ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের প্রাইসটাকে পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট, সেটা আর শিল্পে যে মূল্যে গ্যাস নিচ্ছে এটা কি না, শিল্পের জন্য এটা না বার্ডেন। যদি তারা আনইন্টারাপ্টেড পায় তাহলে হয়তো তারা এটা, সেক্ষেত্রে বিদ্যুতে তারা মানে এই যে তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়াটা নিশ্চিত করাটা তো একটা বড় চ্যালেঞ্জ। সেটা যদি না পারি তাহলে গ্যাস তো সংযোগ থেকে তাদের বা গ্যাস প্রাপ্তি থেকে তো তাদের বঞ্চিত করা যায় না। না, এক্ষেত্রে বললাম যে এনার্জি এফিসিয়েন্সিটাও গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু আমাদের একটা পলিসিও আছে যে যারা লার্জ এনার্জি কনজিউমার তাদের 2023 সাল থেকেই রিপোর্ট করতে হবে তাদের এনার্জি কনজাম্পশনের উপরে, এবং ধীরে ধীরে তাদের এনার্জি এফিসিয়েন্সির দিকে যেতে হবে, পার্টিকুলারলি যাদেরকে ডেজিগনেটেড কনজিউমার বলে। সেক্ষেত্রে গভর্নমেন্টকেও একটু এফোর্ট নিতে হবে। স্ট্রেডাকে ফর এক্সাম্পল তাদের আরেকটু স্টেপ আপ করে এই জিনিসটাকে এনশিওর করা, 2023 সালে যেটা রিপোর্টিং হয়েছে এটা ধীরে ধীরে তাদেরকে এনশিওর করা। তাহলে যেটা বলছিলাম রাফ এস্টিমেটও যে 20% যারা এলএনজি আমদানি কমানো যায়, সেটা যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু গভর্নমেন্টের সাপ্লাই দিতে মানে আরও কিছুটা সহজ হবে। এই 20% কিন্তু যারা পাচ্ছে না তাদেরকে দিতে পারবে গভর্নমেন্ট, কিংবা এই 20% যখন সামারে পিক ডিমান্ড থাকে পাওয়ার সেক্টর ইউটিলাইজ করা যাবে। তাহলে এই যে মানে আমরা যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম বিদ্যুতের লোডশেডিং দিয়ে, গ্রাহক পর্যায়ে লোডশেডিং তো আসলে কাম্য নয়। আবার সার্বিকভাবে দেশের যে এখন জ্বালানি ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে সেখানেও কিছু আমরা আলোচনার প্রেক্ষিতে উঠে আসলো কিছু লুপহোলস তো আছেই, কেননা আমরা যে পরিমাণ যোগান দেওয়া দরকার জ্বালানি তা দিতে পারছি না, সে কারণেই আমাদের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আমরা বিদ্যুৎ জেনারেট করতে পারছি না। তাহলে এই যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানির ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমানো, এটা তাহলে আদর্শ সলিউশন বা আদর্শ ব্যবস্থা কি হতে পারে এটা করতে গিয়ে? জি, এখানে কয়েকটা স্টেপ। একটা হচ্ছে নিজস্ব জ্বালানি, মানে গ্যাস তো আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার করেছি, সেটা একটা, সেখান থেকে গ্যাস সেখানে মানে সুখবর পেতে হবে। হ্যাঁ, সেটা। আর প্লাস হচ্ছে লোকাল এক্সপ্রেশন, অনশোর এক্সপ্রেশন বাড়াতে হবে, যেটা বাপেক্স, প্রয়োজনে বাজেট থেকে বাপেক্সের জন্য অ্যালোকেশনটা বাড়ানো, কারণ আমাদের প্রতি বাজেট একটা পপুলার ডিবেট, বাট আসলে না, নট অনলি সেটা, বাট হচ্ছে যে ধরেন আপনার আমরা প্রতি বছর কিন্তু আমাদের বাজেটটা থাকে পাওয়ার ডিভিশনের ক্ষেত্রে, এনার্জি ডিভিশনের ক্ষেত্রে কিন্তু কম বাজেট, এবং সেটাই কিন্তু একটা জ্বালানি নিরাপত্তা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার এনার্জিতে রিসার্চ, এনার্জিতে অ্যাক্টিভিটি বাড়াতে হবে, সেটা কম হচ্ছে। সেই সাথে আরেকটা আমি রিসেন্টলি একটা লিখেছি, এটা হয়তো চলে আসবে 2 দিনের ভিতরে, একটা ক্লিন এনার্জি ডেভেলপমেন্ট ফান্ড করা যায় কিনা, সেই ফান্ডটা ইউটিলাইজ করা রিনিউয়েবল এনার্জির জন্য। সেই ফান্ডটা কোন মডেল হতে পারে? সেটা হতে পারে কিন্তু আমরা 2009 যে পিপিপির জন্য ফান্ড করেছিলাম, সেটা অনেকেই বলবে যে খুব বেশি সাকসেসফুল হয়নি, কেউ বলবে সাকসেসফুল হয়েছে, সেটা অন্য ব্যাপার। আমরা সেটার জন্য পেরেছিলাম একটা বড় ফান্ড ক্রিয়েট করে 2300 কোটি টাকা প্রথম বছরই, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফান্ড 100 কোটি টাকা, 200 কোটি টাকা হচ্ছে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং, অ্যান্ড বাকি 2100 হচ্ছে প্রজেক্ট ফান্ডিং। এখানেও কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জির জন্য সেই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করতে পারি, করে এটাকে এক্সপিডাইট করতে পারি, কারণ আমাদের যখন $1 বিলিয়ন আমাদের যখন বিপিডিবির সাবসিডি দিতে হয়, তখন কিন্তু আমরা 2000-2500 কোটি টাকা বা 1000 কোটি টাকাও যদি আমরা বাজেট অ্যালোকেট করি, সেই ফান্ডটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। দেখেন এখানে আরও একটা সুযোগ আছে রিনিউয়েবল এনার্জিতে, সোলার ইরিগেশন। সেখানে কাজ চলছে, বাট এক্সপিডাইট করা, কারণ হচ্ছে যে ওদের কিন্তু 2000 মেগাওয়াটের ডিমান্ড হচ্ছে সামারে, বা প্লাস 2000 মেগাওয়াট প্লাস। আমরা যদি 5 বছরের একটা ক্র্যাশ প্রোগ্রাম নিতে পারি, লেটসে যে তারা এই 2000 মেগাওয়াটের ডিমান্ড আমি না কমালাম সোলার ইরিগেশন থেকে, অ্যাটলিস্ট আমরা 500-700 যদি কমাই, সেটাও কিন্তু আমার এখানে জ্বালানি আমদানিতে ইম্প্যাক্ট ফেলবে। কাজেই ইন্টারনাল রিসোর্সগুলোকে ইউটিলাইজ করা এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে ডিমান্ড সাইড, যেটা বারবার বলছিলাম। দেখুন
1 ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা মানে হচ্ছে কিন্তু আমার 1 ইউনিট কম জেনারেট করতে হবে। সেটা শুধু জেনারেশন না, 1 ইউনিট ডিমান্ড কম থাকার কারণে কিন্তু আমার হয়তো একটা পাওয়ার প্ল্যান্টই হয়তো করতে হচ্ছে না। সো মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে। সো আমার সাপ্লাই সাইড, অন্যদিকে ডিমান্ড সাইডে ম্যাসিভ এনার্জি এফিসিয়েন্সি দিকে যেতে হবে, যাতে আমি কনজাম্পশন কমাতে পারি, আবার এদিকে আমার রিনিউয়েবল এনার্জি এবং গ্যাস এই কম্বিনেশনটা আমরা বাড়াতে পারি। আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য জনাব শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আলোচনার সময় শেষ হয়ে এসছে। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আপনার সঙ্গে আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।